হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফিরোজ কবির ডলার ইলিউশনের ব্যানারে নতুন একটি পডকাস্টে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মুশিকা আপু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ডলার ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে পেয়ে সত্যি খুবই ভালো লাগছে। তো কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। আপনার একদম মানে শুরু থেকে শুরু বলেন, ছোটবেলার বেড়ে ওঠা থেকে বলেন, মানে কোথায় জন্মগ্রহণ করছেন, সেখানে আপনার ফ্যামিলি, আপনার আব্বা, ভাই, বোন, তাদের সম্পর্কে যদি কিছু বলতেন। আমার আসলে জন্মটা হয়েছে ঢাকাতে, কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে ভোলাতে। তো গ্রামে যেহেতু আমার জন্ম হয়নি, সেহেতু হয় না যে বাবা মা বিয়ের পরে তারা ঢাকায় চলে আসে। তারপর আমি যতটুকু জানি, আমার মা আমাকে বলেছে যে তার বিয়ের 10 বছর পরে আমি পৃথিবীতে আসছি। তো ঢাকায় আমার আসলে জন্ম, সেখানে আসলে আমার বেড়ে ওঠা, সেখানে আমার পড়াশোনা। এই তো। ঢাকায় কোথায় থাকতেন আপনারা শুরুর দিকে? আমি শুরুর দিকে থাকতাম হচ্ছে নারায়ণগঞ্জে। আচ্ছা। নারায়ণগঞ্জে থাকতাম। সেখান থেকে বাবার ব্যবসা বাণিজ্যের পারপাসে 2008-07-08 আমার মনে নেই, এরকমটা হবে, আমি তখন ঢাকায় চলে আসি পুরো ফ্যামিলি। আপনি এই যে ধরেন নাটক সিনেমা এই সেক্টরে যে আপনি কাজ করতে আসলেন, সেটা কি আপনার ফ্যামিলি থেকে সাপোর্টের জায়গা, এবং আপনার ফ্যামিলি থেকে কেউ ছিল যে তারা কেউ এটার সাথে জড়িত, মানে আসলেন কিভাবে? আসছি তো আমি চাইছি বলে আসছি। আমার বাবা তো একদমই রাজি ছিল না। মা একটু মনে মনে সাপোর্ট করতো, কিন্তু বাবার কারণে কখনো প্রকাশ করতে পারেনি। মানে সেইটা কি শুরুটা ধরেন আমাদের ভাবনা, যেন আমি আমি তো ডিরেকশনে কাজ করি, আপনি জানেন, আপনার সাথে আমার অনেকগুলো কাজই হয়েছে। কিন্তু আমি যখন স্কুলে থাকতাম তখন থেকে টুকটাক আমি লেখালেখি করতাম, বা এইটার সাথেই ছিলাম আর কি, থিয়েটার বলেন সব কিছু। তো ওই ভাবনাটা হয় না যে আমি যখন একটা মেয়ে যখন বড় হয়, নিজেকে একটু মানে আয়নায় দেখা শুরু করে যে না, ইটস মি। তো ওই ওই জায়গাটা থেকে একটু জানতে চাচ্ছি যে সেখান থেকে ভাবনাটা, বা টেলিভিশন নাটক দেখা কিনা, বা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা কিনা, ভাবনার জায়গাটা কোন জায়গায়? আমার আসলে ক্লাস 6 পর্যন্ত এরকম কোনো ভাবনা ছিল না যে আমি নাটক সিনেমাতে আসবো বা মিডিয়াতে এসে কাজ করব। আমি যখন ক্লাস 8-এ উঠি তখন আমার আসলে তখন আমার একটা ঘটনা মনে পড়ে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। বন্ধু বান্ধবদের সাথে প্ল্যানিং করে আমি সিনেমা হলে যাই, সিনেমা দেখি। কোন সিনেমা দেখেছি সেটা আমি বলবো না, আমি যাই। দেন সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে বাহ, স্ক্রিনে এত সুন্দর লাগছে, আমি কেন না, আমি যদি ট্রাই করি তাহলে আমি কেন করতে পারবো না। তো সেখান থেকে আসলে আমি তখন শুরুটা করেছি। শুরুটা তখন করিনি, ভিতরে ভিতরে চাইতাম যে আমি আসলে সেটার প্রস্তুতি ধরেন তখন ভালো লাগলো, লাইক ধরেন আপনার, আমি নাটক সিনেমায় কাজ করবো, তখন কি বাসা থেকে আপনার প্রস্তুতি শুরু হলো, লাইক নাচ শেখা বা নিজে নিজে আয়নার সামনে প্র্যাকটিস করে, যেটা করে আর কি সচরাচর, সেরকম কিছু করছেন? না, সেইটা তো একদমই অপশন ছিল না, একদমই অপশন ছিল না। কারণ বাবাকে ভীষণ ভয় পেতাম। তো ভেতরে ভেতরে চাইতাম যে সময় পেলে বা এমন কিছু একটা ক্লু পেলে অবশ্যই আমি ট্রাই করব। দেন সেখান থেকে আসলে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম, কোনো কিছু করতে পারিনি। আমার মনে আছে আমি 2012 সালে আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি প্রথম আমি ডান্স স্কুলে ভর্তি হই। সেটা আমার ফ্যামিলির কেউ জানে না, আমার মাও জানে না, আমার বাবাও জানে না, কেউ জানে না। তো স্কুলে এরকম অনেক হয়েছে যে আমি স্কুলের কথা বলে যাচ্ছি, বাসা থেকে বেরোচ্ছি, কিন্তু আমি আসলে ডান্স শিখতে যাচ্ছি। তো এরকম করে 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 গোপনে 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 গোপনে। ডান্স শিখতে কেন, মানে কি মনে হলো যে ডান্স শিখলে আমি সিনেমা নাটকে চলে যেতে? না, আমার আমার তখন মনে হয়েছে যে নায়িকা হতে হলে তো আগে নাচটা শিখতে হবে, অভিনয়টা শিখতে হবে। সেটা একদমই মাথায় ছিল না যে আগে ডান্স শিখতে হবে, নিজেকে সুন্দর দেখাতে হবে স্ক্রিনে। দেন সেই কারণে আসলে দেন আপনার নাচ শিখতে শুরু করলেন, সেইখানকার জার্নিটা শুরু হইলো। বাট পাশাপাশি আপনি যে অভিনয় করতে চান, সেইটার যোগাযোগের জায়গা, বা কার হাত ধরে আপনি সেই যোগাযোগের মাধ্যমটা পেলেন যে আমি ঠিক আছে কাজের জন্য এখন দৌড়াচ্ছি? কার হাত ধরে, আমি তখন ক্লু খুঁজতেছিলাম যে আমি কিভাবে কিভাবে কাজ করব। মানে আমি আমি কেন বলছি যে ধরেন আপনাকে যারা পছন্দ করে, বা পরবর্তী অন্য কোনো ছেলে মেয়ে আসলে, বা এই পডকাস্টটা দেখলে যেন বুঝতে পারে যে তারা আসলে কোন ওয়ে, ভুল বা সঠিক বিষয় না, আপনি যেই যেই ওয়েগুলো দিয়ে গেছেন। ধরেন আমি মিশতেছি, আমি নাচ শিখতে যে আমার 5টা লোকের সাথে পরিচয় হলো, সেখান থেকে আমি আমি যে অভিনয় করব, একটা তো টার্গেট থাকে মানুষের, যে আমি মেনলি বেসিক্যালি আপনার টার্গেট ছিল আমি নায়িকা হব, সেই সেই জায়গাটা থেকে আমি একটু জানতে চাচ্ছিলাম।
নাচের স্কুলে যখন আমি ভর্তি হই সেখানে আমার অনেকজনের সাথে পরিচয় হতো, সেটা মেয়ে হতে পারে ছেলে হতে পারে, অনেকের সাথে সিনিয়র যারা আছে তাদের সাথে আমার কথাবার্তা হতো। আচ্ছা আপু কী করলে কী করবো, তারা আমাকে লিঙ্ক দিত, আচ্ছা ওই অফিসে যাও সেখানে অডিশন হচ্ছে, আচ্ছা ওইখানে যাও সেখানে নতুন নায়িকা নেবে। তো আমি এবং আমার বান্ধবী জায়গায় জায়গায় মুভ করতাম, ততক্ষণে আমার ফ্যামিলির কেউ জানতো না। কিন্তু একটা সময় আমি ধরা পড়ে যাই, বাবার হাতে ধরা পড়ে যাই। স্কুল থেকে ফোন আসে যে অনেক দিন অ্যাবসেন্স আপনার মেয়ে তো স্কুলে আসে না, কাহিনীটা কি? তখন বাবা আমাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে করছোটা কি। দেন আমি বাবাকে বলি যে আমি তো এরকম এরকম ট্রাই করছি, আমি আসলে নায়িকা হতে চাই। দেন বাসায় ভীষণ আউটবাস্টিং হয়, বাবা মায়ের সাথে তর্কাতর্কি হয়। তখন মাকে বলি সাপোর্ট করতে, মা বলে যে না আমি তো সাপোর্ট করতে পারবো না। দেন অনেকদিন যাবৎ বাবার সাথে আসলে কথাবার্তা বলতাম না, এরকম করে এর মধ্যে আমার যোগাযোগ চলছে। আমি আমার বাইরের আমি যে আমার স্বপ্নটা দেখেছি সেটা আমি তখন কি এরকম হতো আপনি প্রতিদিন স্কুলের কথা বলে বের হচ্ছেন, কিন্তু বেসিক্যালি আপনি যাচ্ছেন ডান্স শিখতে বা আপনার কমিউনিকেশনের জায়গায়? সেইটা মানে প্রতিদিন না, স্কুলে আমার তো যদি 30 দিন হয় তাহলে আমি 10 দিন ভেবে রাখতাম যে আমি 10 দিন আসলে কমিউনিকেশন করব। সেটা ডান্স শেখা হোক, সেটা যোগাযোগ হোক, সেটা কোথাও যাওয়া হোক। তো আপনি ধরেন এর মধ্যে তো বাড়িতে ধরা পড়লেন আর কি, বাড়িতে জানলো তো কাজের সুযোগটা ধরেন শুরুতে আপনি তো একদম ফিল্ম দিয়ে স্টার্ট করছেন, নাটকে কাজ করবেন বা বিজ্ঞাপনের মডেল হবেন বা মিউজিক ভিডিও করবেন, এরকম কোনো ভাবনা না করে সরাসরি কেন ফিল্মটা হচ্ছে বিগ ক্যানভাস। তখন তো আপনার বোঝার কথা না তখন বিগ ক্যানভাস কিনা, কিন্তু হয়তো বুঝতে পারেন যে না নায়ক নায়িকার টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু। না তখন বোঝার কথা না। ধরুন ক্লাস 6 থেকে শুরু করে একটা মেয়ের যখন যৌবন আসে সে ভালো মন্দ সবকিছু বুঝতে পারে। ওকে, সেটা তার জন্য খারাপ হোক কিংবা ভুল হোক সেটা বলছি না। তখন তার ম্যাচুরিটি আসে, সে কি করবে না করবে, তখন থেকে তার ভাবনাটা গ্রো আপ হয়। তো আমরা যখন বড় স্ক্রিনে যখন নায়ক নায়িকাকে দেখি তখন কি হয়, যখন আপনি একটা ফিল্ম করবেন, বিগ বাজেটে একটা ফিল্ম করবেন, তখন ধরুন যেটা মানে স্প্রেডলি যেমন ছড়ায় যায় সেটা কিন্তু নাটকের ক্ষেত্রে হয় না, সেটা কিন্তু ধরেন টিভিসির ক্ষেত্রে হয় না। এরকম ধরেন 100টা আপনি টিভিসি করলেন, তার মধ্যে একটা টিভিসি হিট করলো। কিন্তু আগের যেই সিনেমাগুলো হতো তার 70-80% সিনেমা মানুষের মুখে 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 থাকতো। তো ওই জায়গাটা থেকে স্টার্টিং করব বা আমি সিনেমায় ঢুকবো বা কি সিনেমা দিয়ে আসবো, সেই ভাবনার জায়গাটা কিভাবে ভাবলেন বা কিভাবে শুরু করলেন? সেটাকে আমি সংক্ষেপে বলবো নাকি? আপনার ইচ্ছা, আপনি যেভাবে। আমার কাছে তখন মনে হয়েছে যে আমি বড় স্ক্রিনে কাজ করতে চাই, আমি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চাই। সেই ভাবনা থেকে আমি আসলে আমার জার্নিটা শুরু করি। এবার যদি আপনি বলেন যে আপনি তখন তো অশ্লীল সিনেমা হয়েছে, আপনি কি মানে বলতে চান যে আপনি অশ্লীল সিনেমা দিয়ে আপনি? না আমি সেটা বলিনি, আমি বললাম যে আপনি তো ধরেন লাইক ড্রিম তো স্বাভাবিকভাবে যেটা জানো ইন্ডাস্ট্রিতে 100 জন শাবনূর হইতে চায়, 100 জন মৌসুমী হইতে চায়, বা তাদের আগে হয়তো শাবানা হইতে চাইছে বা আরো আদার্স যারা আরো হিট ছিলেন বা কবরী ম্যাডাম ছিলেন বা অন্যান্য ম্যাডাম ছিলেন, এটাই হয়। বা ভবিষ্যতে আবার কেউ কেউ এমু শিকদার হইতে চাবে, এটাই ভাবে আসে। তো সেই জায়গা থেকে দেন ভাবনা, দেন প্রিপারেশনের জায়গায় যে একটা সিনেমা করব, সিনেমা করার আগে তো একটা ব্যাকগ্রাউন্ডের দরকার হয়, সেরকম কোনো ব্যাকগ্রাউন্ডের প্রস্তুতি ছিল কিনা, নাকি সরাসরি আমি ডিরেক্টর প্রডিউসার টার্গেট করতেছি যে আচ্ছা আমার এই অফিসে গেলে কাজ হবে, আমি দেন নায়িকা হয়ে যাব? দেখুন তখন তো আমার বয়সটা কম ছিল, আমার ভালো মন্দের মানে বোঝার জায়গাটা খুবই কম ছিল। আমার মাথার মধ্যে মানে তখন একটা জিনিসই ছিল আমি নায়িকা হব। সেই জায়গা থেকে আমি অনেকের সাথে যোগাযোগ করেছি, অনেকের সাথে কথাবার্তা বলেছি। তখন আমার বাসায় নানান ঝামেলা তৈরি হয়েছে, আমার বাবা আমার সাথে কথা বলতো না। দেন একটা সময় আমার মা আমি বলছি আমার মা আমার বাবাকে বোঝায় যে মেয়েকে যদি আমি এভাবে একা ছেড়ে দিই তাহলে আমার মেয়ে ডিস্ট্রয় হয়ে যেতে পারে। আর যদি মেয়েকে আমরা যদি বাধা দেই তাহলে হয়তো খারাপ পথে চলে যেতে পারে। তো হোয়াট শুড আই ডু? দেন বাবাকে আমার মা কিভাবে কি বোঝাইছে আমি জানি না। তখন আমার মা একদিন এসে বলতেছে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তুমি যদি ফিল্ম করতেই চাও, তুমি যদি তোমার স্বপ্ন বাস্তবায়ন করতেই চাও, তাহলে আমি তোমার সাথে যাব, আমি তোমার সাথে মুভ করব, তুমি কি আমাকে তোমার সাথে নিবা কিনা। দেন আমি সব জায়গায় আমার মাকে আমি নিয়ে চলা। সেটা তো একটা সার্টেন টাইমের পরে, আমি বলছি না সার্টেন টাইম না ভাই, এটা শুরুর দিকে। আমি তখন ফিল্ম যে জায়গায় জায়গায় গিয়ে ট্রাই করেছি, কথাবার্তা বলেছি,
সেটা আমার মা আমার পাশে ছিলেন, আমার মা আমাকে সাপোর্ট করেছে। আমি এখনকার কথা বলি, 2020-এর পরে আমি মাকে ছাড়া জায়গায় জায়গায় মুভ করেছি, জায়গায় জায়গায় কাজ করার ট্রাই করেছি, কিন্তু আমার শুরুটা আমার মাকে আমার সাথে করে আসলে নিয়ে যাওয়া হয়েছে। মাকে সাথে করে নিয়ে আমি মুভি করেছি। মা মেয়ের স্বপ্ন পূরণের জন্য তাকে সাপোর্ট করতে। হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ মায়েরাই করে ইন্ডাস্ট্রিতে, আমাদের হিরোইনদের ক্ষেত্রে। মানে প্রথম কারণ সবাই চায় যে ভাই চাকরি বাকরি করে একটা সেটেল লাইফে যাক অথবা বিয়ে শাদী যায়, এরকম একটা ভাবনা যাচ্ছে। দেন ফার্স্ট আচ্ছা কাজ করতে পারবো বা সম্ভাবনার জায়গা, ওই সময় জার্নিটা আসলে আমি বলছি, আমি মাকে নিয়ে জায়গায় জায়গায় যেতাম। আমি তখন ডান্সের স্কুল চেঞ্জ হইলো, বন্ধ হয়ে গেল হঠাৎ কি কারণে জানি না। তখন আমি মগবাজার একটা ডান্সের স্কুলে আমি ভর্তি হই, সেখান থেকে আমি এফডিসিতে যাই। মাকে সাথে করেই সব জায়গায় যেহেতু মুভ করতাম, সবার সাথে কথা বলতাম, হাই হ্যালো এরকম যোগাযোগ হতো। দেন আসলে আমার ফার্স্ট ফিল্ম হচ্ছে দ্য স্টোরি অফ সামারা। দ্য স্টোরি অফ সামারা। দেন আমি আমাকে যখন ডান্স ডিরেক্টরের ওখানে যখন আমার তাদের মাধ্যমে পরিচয় কিভাবে হয়েছে আমি পুরো বিবরণটা আমি সংক্ষেপে বলছি। যখন আমার পরিচয় হয়েছে তখন বললো যে তার সাথে কথা বলো, সে নায়িকা খুঁজতেছে। দেন আমি আমার মাকে সাথে নিয়ে অফিসে যাই, ডিরেক্টরের সাথে বসি, কথা বলি। এর আগে আপনি কোনো কাজ করেন? আমি কোনো কাজ ক্যামেরার সামনে দাঁড়ান? একদমই দাঁড়াইনি। এর আগে আমি একটা কাজ করেছি, আমার ফিল্মটার কথা মনে নাই। আমি কি বলে ওইটাকে, মানে ওইটা যদি বলি, পার্শ্ব একটা চরিত্র করেছি, মানে বান্ধবীর একটা চরিত্র। তখন একটা ক্যামেরা বা শুটিং সম্পর্কে একটা আইডিয়া তো হয়েছে। হ্যাঁ, আমি বান্ধবীর একটা চরিত্র, সেই মুভি কখনো রিলিজ হয়েছে কিনা আমি জানি না, বান্ধবীর একটা চরিত্র করেছি এবং সেখানে আমি আমার ফার্স্ট পারিশ্রমিক পাই মনে হয় 2000 টাকা। আচ্ছা ঠিক আছে, গেলাম, প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম, কাজ করেছি। দেন আমি তখন যাওয়ার পরে বললো যে এখানে তো আসলে লিড ক্যারেক্টার না, এখানে হচ্ছে 3টা নায়িকা থাকবে, 3টা নায়িকার থার্ড নায়িকার একটা কাজ করবা কিনা। দেন আমি ভাবলাম যে কাজ তো আসলে শুরু করতে হবে, আচ্ছা করি। দেন আসলে আমার মানে ওই সময় তো আপনি নাটক ট্রাই করেন না যে টেলিভিশনে আমি কাজ করব বা মিলে সরাসরি সিনেমা। দেন স্টোরি অফ সামারা আপনার সংযুক্ত হলেন কিভাবে? মানে কখন জানলেন যে আপনি এই ছবিতে একজন হিরোইন হিসাবে কাজ করবেন? ওই যে মাত্র বললাম যে আমি অফিসে যাই, তারা আমাকে না ওইটা বলি নাই, ধরুন তখন তো কথাবার্তা হয়ে গেছে বা মিলায়া। দেন ইট ওয়াজ ইউর ফার্স্ট ফিল্ম, দেন শুটিংয়ে যাবেন, দেন কনফার্ম হইলো। ওই সময় আপনার অনুভূতির জায়গায় যে না, আমি এই জীবনের যে সিনেমা, আমি এতদিনের যে কষ্ট করলাম, ডান্স শিখলাম, মা সাপোর্ট দিল, বিভিন্ন জায়গায় গেলাম, আমার যাত্রাটা ফাইনালি স্টার্ট হইলো। তখনকার ফিলিংসের জায়গাটা না। এই আরেকটু জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমি যখন আমরা ওই জায়গা থেকে আসছি, ওই যে আপনার স্টোরি অফ সামারার যখন সাইনিং টাইনিং হলো, ওটা তো হয়েছি কোনো না কোনো মাধ্যমে কথা বলে। দেন এই প্রথম আমি অ্যাজ এ হিরোইন হিসাবে কাজ করতে যাব, ওই সময়ের অনুভূতি এবং কাজের অভিজ্ঞতা। মানে যখন আমি জানতে পারি যে সাইনিং তো হয়ে গেছে, সাইনিং হওয়া পর্যন্ত, না যাওয়া পর্যন্ত আমার বিলিভ হচ্ছে, তো সারা রাত ঘুম হচ্ছিল না, কি করবো না। মানে এর মধ্যে কি এরকম হয়েছে, ধরেন সিনেমা সাইনিং হয়েছে বা লক হয়েছে কিন্তু সেই সিনেমা শুটিং হয় না? না, আমার লাইফে এরকমটা হয়নি। ইউ আর লাকি। আমি ওরকমটা হয়নি। আমি সিনেমাই করেছি, 3টে সিনেমা করেছি। আমার ক্ষেত্রে সেরকম হয়নি। আমার যেগুলো সাইনিং হয়েছে সেগুলো হয়েছে, ডিলে হোক বা তাড়াতাড়ি হোক, আমার সেগুলো হয়েছে। দেন আমি শুটিংয়ে যখন যাই, বিগ অ্যারেঞ্জমেন্ট, এত মানুষ, এত কিছু, মানে আনবিলিভেবল, স্বপ্নেও মানে ভাবতে পারছি না আমি আসলে তো তখন আসলে মানে কাঁদো কাঁদো অবস্থা, কি করবো না। মাকে বলছিলাম, দেখছো ফাইনালি তো আমি তো নায়িকা হয়ে গেলাম। মা বললো যে সেটাই, দোয়া করি যাতে তুই আরো আরো বড় হ। দেন এই তো অনুভূতি আসলে অন্যরকম ছিল। দেন ধরেন ছবিটা তো করলেন, অ্যাক্টিং করলেন, ওই সময় নতুন কাজ করছেন। এটা কত সালে রিলিজ পেল? এটা মানে মনে আছে কিনা? মেবি 2016, তাই তো? না না না, আরো অনেক আগে, 14-15, 13-14 দিকে এরকম হবে। হলে দেখছিলেন ছবিটা? যে হলে দেখেছি, হলে দেখার পরে ভীষণ খারাপ লাগছে। কেন? কারণ তখন থেকে আসলে পড়াশোনাটা শুরু করেছি, তো ইন্টারন্যাশনাল মুভি দেখতাম, ইন্ডিয়ান মুভি দেখতাম। দেখার পরে মনে হইলো যে ভালো করি নাই, তখন বুঝতাম না কিভাবে ভালো করতে হবে। মানে আপনি ভালো করেন না নাকি টোটাল প্যাকেজটাই আসলে জিনিসটা ওয়ার্কআউট করলো না? এখন যদি বলি, ওয়ার্কআউট তো করে নাই,
কিন্তু তখন মনে হয়েছে যে এটাই অনেক কিছু। যখন শুটিং করতে গেছেন তখন মনে হচ্ছে লোক ভাই শুটিং করলে ধরেন আমরা যখন শুটিং করি, একটা মেয়ে যখন স্বপ্ন নিয়ে আসে, যখন সে শুটিং করতে যায়, তার কাছে বিশাল কিছু মনে হয় যে এই বুঝি সব কিছু হয়ে গেল, এই বুঝি রাতারাতি সব কিছু ঘটে গেল, এই বুঝি রাতারাতি আমি বাংলাদেশের জনগণ আমাকে চিনে ফেললো। কিন্তু আলটিমেটলি তা হয় না যদি সেটা ঠিকঠাক প্রজেক্ট না হয়। দেন ওটা রেসপন্স খুব একটা পাওয়া গেল ভালো যায়নি। কিন্তু আমি আরেকটু অ্যাড করতে যাই, সেটা হচ্ছে আমি যখন শুটিং করতে যাই তখন অনেক বুলিংয়ের শিকার হয়েছি, তখন অনেক মানুষ অনেক ছোট করে কথা বলেছে, আসছে দেখতে পোলাপেনের মতো, কথা ঠিকভাবে বলতে পারতেছে না, কেমন দেখতে, এ আবার নায়িকা হতে আসছে, এর চেহারা কি, ও আবার মাকে সাথে করে নিয়ে আসছে, আচ্ছা এরকম বাজে। মানে এটা কি আপনার সহশিল্পীরা বলতো নাকি আপনার ডিরেক্টর অ্যাঙ্গেল দিক থেকে বা অন্য অ্যাঙ্গেল থেকে আসতো আর কি? ডিরেক্টর তো আমাকে জেনে বুঝে নিয়েছে না। আমার মা ছিল, আমার মা আমাকে নিয়ে মুভ করেছে। আমি যখন সাইনিং করি, ডিরেক্টরের সাথে যখন কথা বলতে যাই, ডিরেক্টর আমার মাকে চিনতো। আমার মাকে, তাদের পক্ষ থেকে আমি কখনো বুলিংয়ের শিকার হইনি, কিন্তু সহশিল্পীদের থেকে আসলে বুলিংয়ের শিকারটা হয়েছি। হয় না যে একে তো নতুন, তার উপর একটা নতুন মানুষের কি হয়, নতুন নতুন মানে আমি অনেক কিছু জানি না, শিখবো। আবার আপনার ওই ছবির একটা গান, বেশ ভালো গান ছিল সম্ভবত, আমি যদি ইফ আই এম নট রং, টুটুল ভাই এবং মেবি সাবিনা চৌধুরী, বৃষ্টি বলে। হ্যাঁ হ্যাঁ, এই গানটা ভালো একটা গান। ওই গানটা দেখার পরে এমনি কোনো রেসপন্সের জায়গা, মানে আমি চাচ্ছি কি যে আপনার যে একটা কাজ করে ফেললেন, ওইটার পরে আপনার অবস্থানের জায়গাটা কি? ওইটা করার পরে কিছু কিছু ডিরেক্টরের চোখে আমি আসছি। তারা আমাকে আমার অ্যাক্টিং দেখে, এখন যদি বলি তখনকার অ্যাক্টিং আমি কিছুই করি নাই, কারণ আমি জানতামই না। আমাকে ডিরেক্টর যতটুকু আপনার জন্য একটু ইজি হলো যে না আমি একটা ছবি করছি, এই হচ্ছে আমার কাজ। ও আপনি কোনটা প্রশ্ন করতে যাচ্ছেন, যে একটা মুভি করার পরে আমি আসলে কি, মানে রাতে ওয়ান নাইট কি আপনার গেমটা চেঞ্জ হলো নাকি না সেই আবার নতুন করে স্ট্রাগলটা শুরু করতে হলো যে আমাকে আবার কাজ করতে হবে, আবার কমিউনিকেশন করতে হবে, যোগাযোগ করতে হবে? আমি সেটা জানতে চাচ্ছি যে আপনার অবস্থানের কি পরিবর্তন ঘটলো? আমার কাছে তো মনে হয়েছে যে আমার অবস্থান পরিবর্তন হয়ে যাবে, আমি ভালো ভালো হিরোদের সাথে কাজ করতে পারবো। কিন্তু আই ওয়াজ রং, সেটা হয়নি। আমার তখন আরও স্ট্রাগল করতে হয়েছে, মানুষকে বলতে হয়েছে যে আমি মুভি করেছি। কি মুভি করেছো? ওই তোমাকে তো ওইটা তো সলো ছবি না আপনার? একদমই না। মানে আরো, আমি যদি ভুল না করি, আরো দুইটা বা আরেকটা পেয়ার ছিল ওইটার মধ্যে। দেন স্টোরি অফ সামারা চলে গেল, আবার ইমু শিকদারের স্টার্টিং কিভাবে, মানে এখন ইমু শিকদার কি ভাবছে ওই সময়? তখন মুভি করার পরে বাসায় বসেছিলাম, কেউ ডাকছে না, কোনো যোগাযোগ করছে না। ডিরেক্টরকে ফোন দিলাম, ডিরেক্টর বলল যে দেখো এই মুভি তো করে আসলে হবে না, আরও বিগ মানে লার্জ স্কেলে তোমার ভাবতে হবে, আরও মুভিং করতে হবে, আরও যোগাযোগ করতে হবে। তো আমি তখন ভাবলাম যে আমি যেহেতু মুভি করছি, তারপরেও কেন আমাকে এই কষ্ট করতে হবে, কেন আমাকে এই যোগাযোগ করতে হবে। দেন আমি প্রায় 1 বছর বাসায় বসা, কোনো এমনি ফোনে হাই হ্যালো কথাবার্তা হচ্ছে, ডান্স শিখছি। দেন তখন ওই সময় আসলে কাস্টিংটা নির্ভর করতো কিসের উপরে, মানে যোগাযোগের উপরে নাকি প্রডিউসার কেন্দ্রিক? ধরেন কাস্টিংটা ফাইনাল হলেই ইটস ওকে, আচ্ছা প্রডিউসার নায়িকা পছন্দ করলো, দেন আমি কাজ শুরু করলাম, নাকি অডিশন দিয়ে? আমাদের বাংলাদেশে অডিশনের কোনো স্কোপ নাই, এখন পর্যন্ত নাই। যদি আমাদের বাংলাদেশে অডিশনের স্কোপ থাকতো, তাহলে যারা প্রতিভাবান তাদের কাজের জায়গাটা আরো বেশি সুযোগ হতো। কিন্তু আমি যদি ভুল না করি, একটা সময় যেমন মান্না ভাই কিন্তু নতুন মুখের সন্ধান থেকে আসছে, বা আরো অনেক, বা এথেশ্যাম নামে একজন ডিরেক্টর যিনি অনেক নতুন নতুন হিরো হিরোইন, সোহানুর রহমান সোহান সাহেব, বা আমি আর অনেকের নাম আমার জানা নাই। ওই সময় একটা পার হয়েছে, যেই সময় নতুন হিরো হিরোইন থেকে অনেকেই, আমাদের শ্রদ্ধেয় প্রয়াত সালমান শাহ কিন্তু একদম নিউ থেকে, একদম ফার্স্ট ছবি থেকেই নতুন কাপল, মৌসুমী ম্যাডাম এবং সালমান শাহ সাহেব মিলায়। আপনি যখন কাজটা করলেন ওই সময়, দেন ওটা গেল, তখনকার সিস্টেমটা কিরকম ছিল যে না একটা মেয়েকে রেডি করে তাকে কোয়ালিটিফুল বানায় কাজটা করা, নাকি সেটা প্রোডাকশন হাউস বা প্রডিউসার কেন্দ্রিক, যদি ইমু প্রডিউসারকে পছন্দ করাইতে পারে দেন ছবিটা হবে, না হলে হবে না? দেখুন, আমার ফার্স্ট ফিল্ম তো আসলে প্রডিউসারকে আসলে পছন্দ, আমার প্রডিউসারকে ছিল আমি চিনতামই না। ওকে, কারণ আমি ওখানে থার্ড নায়িকা ছিলাম। ওকে, ওকে, থার্ড নায়িকা ছিলাম, পয়েন্টটা ধর, হ্যাঁ। থার্ড নায়িকা ছিলাম। তো প্রডিউসারের সাথে কি কথাবার্তা হবে বা দেখা সাক্ষাৎ আমার একদমই হয়নি। আমার সম্পূর্ণ কথাবার্তা হয়েছে ডিরেক্টরের সাথে। ডিরেক্টর আমাকে ওখানে নিয়েছে কারণ এই ক্যারেক্টার করার মতো কিছুই ছিল না। একটা মেয়ে এসে দাঁড়াই থাকবে, হাহা করে হাসবে, 3 বান্ধবীর 1 বান্ধবী, আচ্ছা একটা পেয়ার, ওকে। তো কিন্তু লাকিলি আপনার গানটা ভালো।
গানটার ভিজুয়াল এবং লুক ওয়াইজ আমি দেখছি, আমার কাছে ভালো লাগছে। তো ওই ছবিতে একটা গানই বেটার, একটা গানই প্রেজেন্টেবল, সেটা আপনি ছিলেন। দেন আবার লাইফ জিরো, মানে স্টোরি অফ সামারা কোনো ওয়ার্কআউট করলো না অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে বা আর্টিস্ট হিসাবে বা হিরোইন হিসাবে। আবার জার্নিটা তখন কি ভাবলেন? একটা তো জার্নি গেল 1-2 বছর বা 3 বছরের, এতদিনের কষ্টের জায়গা করে একটা কাজ করলাম, হলে রিলিজ পেলো, সেইটার পরিচিতির জায়গাও পেলেন না, কাজের জায়গা থেকেও জিরো। দেন আবার স্ট্রাগল আমার শুরু হয়েছে, আবার যোগাযোগ করা শুরু করেছি। আমি তখন পর্যন্ত নাচটা আসলে কন্টিনিউ রেখে গেছি নিজের ফিটনেসকে ঠিক করার জন্য কিংবা ব্যস্ত থাকার জন্য। তারপর আমার আসলে বুলেট বাবু আমি করি। বুলেট বাবুর ডিরেক্টর আমাকে দেখে তো একদমই পছন্দ করেনি, তাকে আমার কাজের রেফারেন্স দেওয়া হয়েছে, সে আমাকে পছন্দ করেনি, সে আরও একটু বেটার নায়িকা খুঁজছিল। তো তার সাথে রেস্টুরেন্টে কথাবার্তা হয় তার সাথে, এবং তার যেই বুলেট বাবুর যে হিরো ছিল রোহান, কথাবার্তা হয়, মা সহ যাই আমি। তো কোনো কিছু হয়নি, ওকে ফাইন, আমি ওখান থেকে চলে আসি। তার 10 দিন পরে আমাকে ডিরেক্টর ফোন করে বললো যে আপনি কি ইমো শিকদার বলছেন? আমি বললাম যে জি ভাই। বললো আমি তো মঈন বলছি। আমি বললাম যে জি ভাই বলেন। বললো কালকে যদি শুটিং ফেলা হয় আপনি কি আমাদের সাথে যেতে পারবেন? আমি বললাম যে কালকে শুটিং, কি কাজ? বললো যে মুভিটার জন্য আসলে। তখন কি প্রজেক্টটা সম্পর্কে জানতেন, মানে গল্পটা কেমন? হ্যাঁ, আমরা মিটিং এ বসে যতটুকু জানার, আমরা তো মিটিং করেছি এর আগে, কিন্তু সে কথাবার্তা হয়নি, মানে কোনো কারণে হয়নি। মানে ফাইনালি হয়তো টাকা পয়সা বা চুজিং পছন্দের জায়গা ডিরেক্টর আমাকে পছন্দ করেনি, তার ক্যারেক্টারের সাথে আমার মতো নায়িকা যায় বা আমার মতো মেয়ে তার নায়িকা হিসেবে আমার কাছে তার মনে হয়েছে যে এটা আসলে যাবে না, এর থেকে বেটার নায়িকা সে খুঁজছিল। দেন আমি বললাম যে ভাইয়া আমি তো কালকে শুটিং কি আসে বিষয়ে আমি মাকে বললাম। মা বললো যে আচ্ছা ঠিক আছে আমাকে দে। আমার মা কথা বললো যে বাবা বলো কি হয়েছে? বললো যে আন্টি আপনারা, তখন বাজে সন্ধ্যা 7টা বাজে, বললো আপনারা তাইলে আমার একটু অফিসে আসা। দেন অফিসে যাই, অফিসে যাওয়ার পরে পুরো বিষয়টা জানি। তাদের নায়িকা তাদেরকে ফাঁসায় দিয়েছে, যে নায়িকা কালকে শুটিং, তাদের নায়িকা কি হয়েছে আমি জানি না, নায়িকা তাদেরকে ফাঁসাই দিছে। এখন কালকে সব কিছু কনফার্ম হয়ে গেছে, পুরো ইউনিট ওখানে বসা, কক্সবাজার, তারা শুটিংয়ে যাবে। এখন ইমিডিয়েটলি তাদের নায়িকা দরকার, তা না হলে একদম হজবর অবস্থা। পরে বললাম, আমার মা বললো যে আচ্ছা ঠিক আছে একটু আমাদের কোন সময় টাকা পয়সার ডিমান্ড বা কোনো কিছু আপনার ছিল? আমি শেষ করি। তখন আমার মা বললো যে ঠিক আছে আমি একটু টাইম দেন। পরে আমরা 1 ঘন্টা টাইম নিলাম। টাইম নেওয়ার পরে ডিরেক্টরকে বললাম যে ওকে ফাইন ভাইয়া কাজটা করতে চাই, কালকে যেতে পারবো। বললো আপনার কাছে টাকা পয়সা নিয়ে কোনো কথাই হয়নি, আমাকে কি টাকা দিবে? আমিও কোনো টাকা পয়সা নিয়ে কোনো কথা বলিনি। কস্টিউম কি করো, আমার ইচ্ছে ছিল ভাই আমি কাজ করতে চাই, আমি তো কাজ করি। এবং আমার হয় না যে আমার ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমার খাওয়ার অবস্থা খারাপ ছিল না, আমার চলাফেরার অবস্থা খারাপ ছিল না, এগুলোর আমার টেনশন ছিল না, আমি আসলে কাজটা করতে চাই। তখন কাজ সব কিছু বললো যে এই কস্টিউম আছে আমার কাছে, এই লাগবে। তখন বললো যে ঠিক আছে কনফার্ম, কালকে 7টা বাজে আপনারা এফডিসিতে চলে আসেন। যখন বের হব তখন বললো যে শুটিং যে করতে যাবেন আপনারা টাকা পয়সা নিয়ে কোনো কথা বললেন না। আমি এবং আমার মা দুজনের মুখের দিকে তাকাচ্ছি। বললো যে বসেন। দেন পকেট থেকে, মানি ব্যাগ থেকে 10,000 টাকা বের করে দিল যে কিছু কস্টিউম কিনতে হবে, এই কস্টিউম কিনে ফিনে নিয়েন। দেন এই মুভি করার সময় তখনই চুক্তি হয়েছে, 10,000 টাকা আমাকে অ্যাডভান্স করা হয়েছে। দেন বাকি টাকা 3 ভাগে ভাগ করে দেওয়া হয়। দেন আসলে কাজটা শুরু। ওইটার বুলেট বাবুর আপনার তো স্টোরি অফ সামারা অন্য একটা ঘটনার ছবি বললেন, সেখানে এসে একদমই কি বলবো এটাকে, তখনকার বাণিজ্যিক ধারার যে ছবিগুলো হইতো আর কি, সেটার অভিজ্ঞতা দেখেন তখন বাণিজ্যিক নাকি আর্ট নাকি কমার্শিয়াল তখন আমি বুঝতাম না। তখন আমি একদমই বুঝতাম না। আমার ভাবনাটাই ছিল আমি নায়িকা হব, কাজ করব, অভিনয়, মানে আমাকে স্ক্রিনে দেখা যাবে, সব কিছু রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আসলে এটা বুলশিট একটা কথা, সেটা হয়নি। দেন আমি মুভি শুটিং করতে যাই, সেটার অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যরকম লেডি অ্যাকশন। তখন আমার আসলে ফাইট করতে হয়েছে। মানে ওটা স্টোরি অফ সামার এক টাইপের মুভি, স্টোরি অফ সামার গানও বলছে। আচ্ছা যাই হোক,
তো সেইটা রিসিভ করা যে নাকি ওইটাই আপনার ভাবনা হয়েছে যে আমাকে মুভি করতে গেলে এরকম একটু গান খোলামেলা গান করতে হবে? হ্যাঁ, তখন আমার কাছে মনে হয়েছে যে ভাই এটা এটা নর্মাল একটা থিং। তখন যে মানুষটা ধরেন ভালো মন্দের বিচার করতে পারে না, তার স্বপ্ন হচ্ছে সে নায়িকা হবে, তাকে স্ক্রিনে দেখা যাবে, সে তখন বোল্ডনেস সেটা কিন্তু তখন আপনি যখন স্টোরি অফ সামারা করলেন তখন কি আপনার কোনো খামতি ধরতে পারলেন যে শুধুমাত্র প্রজেক্টের কারণে ওয়ার্কআউট করলো না, আমার কোনো খামতির জায়গা আছে কিনা? একদমই না। দেন ওটা শেষ হলো বুলেট বাবু, দেন এটা তখন ওয়ান কাইন্ড অফ ধরতে পারেন যে আমি মরিচিকার পেছনে ঘুরছিলাম, আমার না নিজের এডুকেশনের জায়গা ছিল। মানে আপনার পুরো সারাউন্ডিংস তাহলে আপনাকে এটাই বলছে যে এটা করে যাও ভাই, করে যাও, যা পাও করে যাও। এক্স্যাক্টলি। ধরেন তখন দেখেন আমাকে তো কেউ শিখায় পড়াই নিয়ে আসে নাই, আমি চলতে চলতে শিখেছি, উষ্টা খেয়েছি, পড়েছি, আবার দাঁড়িয়েছি, রাইট? তো তখন তো আমাকে কেউ শিখায় পড়াই নিয়ে আসে নাই। তো আমার তখন ভাবনা ছিল যে ওই যে বললাম নায়িকা হওয়া ভাবনা ছিল, স্ক্রিন আমাকে দেখাবে, কিন্তু তখন বোল্ডনেস। কিন্তু আমার মা তখন তো তার যতটুকু জ্ঞানের জায়গা ছিল, না আমার মেয়েকে যতটুকু আমার মেয়েকে বেশি খোলামেলা কাজ করানো যাবে না, না এটা করা যাবে না, এটা না সেটা না। আমার মা যেহেতু আমাকে একটা বিশাল একটা সাপোর্ট করেছে জানাশোনার জায়গা থেকে, তখন আমি কাজটা করতে পারছি। এবং ওই মুভিটা করেও আসলে তখন কিছু হয় নাই। আচ্ছা, আমরা ওই জায়গাতে দেন আপনার সেকেন্ড ফিল্ম প্রজেক্টও শেষ হইলো, হলে রিলিজ পাইলো। এইবার দুইটা ফিল্ম করে যেই ভাবনা ভেবেছিলাম যে কিছু একটা হয়ে যাবে, সেটা আসলে হয়নি। তখন আরো বেশি ফার্স্টেড হয়ে গেছি, এলোমেলো হয়ে গেছি, কি করব বুঝে উঠতে পারছিলাম না। নানান মানুষ নানান কথা বলছে, এ বলছে এইটা করো, সে বলতেছে ওইটা করো, সে বলতেছে এইভাবে হবে না, 4-5টা মিলিয়ে একটা কিছু করো। মানে পুরো মানে মানে হজবড় জগা খিচুড়ি টাইপের আসলে মেন্টাল অবস্থা চলে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস আমি ইন করবো, এটা কেন কেন বলছি আমি, ভবিষ্যতে নতুন কোনো মেয়ে যখন আসবে তার জন্য এটা হেল্পফুল হবে। মানুষ যখন হতাশার দিকে যায়, কাজ কম থাকে, তখন অনেক লোক সুযোগ নেওয়ার চেষ্টা করে। সেরকম প্রবলেম ফেস করছেন কিনা যে আমার তো 2টা ছবি গেল, দেন আমার কাজের জায়গাটা খারাপ, দেন সেই জায়গায় মানুষ মিসগাইড করার অনেকই টেন্ডেন্সি থাকে? হ্যাঁ, যারা জেনেছে যে আমি 2টা ফিল্ম করেছি তারপর কিছু হচ্ছে না, তাদেরকে যখন খুলে বলেছি যে ভাই আমি কাজ করতে চাই, হচ্ছে না এরকম। এর মধ্যে আমার অনেক ফিল্মের অফারই এসেছে আমার, কিন্তু হয়ে উঠছিল না, কথা কাজে মিল পাচ্ছিলাম না, অনেক কিছু শুনতে হয়েছে, যদি বলেন বাজে কথাও আমাকে শুনতে হয়েছে। তো আমি আসলে করতে পারছিলাম না, তখনই আসলে ফার্স্টেড হয়ে যাচ্ছিলাম। আমি খারাপও হতে পারছিলাম না, আমি আসলে ধৈর্যটাও ধরতে পারছিলাম না। আমি তখন অনেকে আমাকে বলেছে যে ফিল্ম টিল্ম করার কিছু নাই, তুমি এক কাজ করো, আমার দুবাইতে লিঙ্ক আপ আছে, আমার দুবাই লিঙ্ক আপ আছে, সেখানে তুমি খুব ভালো নাচো, দেখতে খুব সুন্দর, তুমি সেখানে চলে যাও, আমার খুব ভালো লিঙ্ক আপ আছে, সেখানে চলে যাও, মান্থলি 2-3 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। এরকম অনেক অফার আমি পেয়েছি, শুধু এইটা না, আরও ধরেন অন্য বাজে অফার পেয়েছি, হয় না? তখন কি করতাম দ্বিধাদ্বন্দ্ব অবস্থায়। আমার জায়গায় অন্য কোনো মেয়ে যদি থাক, আমার সবচেয়ে বড় আমি বলবো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমাকে মেন্টালি সাপোর্ট করেছে আমার মা। আমার মা বলেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কিন্তু আমি ততক্ষণে এত ফার্স্টেড হচ্ছি, মানুষের এত কিছু শুনছি, কিন্তু নিজের ভুলটা কোথায়, ইন্ডাস্ট্রিতে বন্ধু ভাই, বিশেষ করে একটু নিজের ভুলটা কোথায় সেটা না আমি ততক্ষণ পর্যন্ত খুঁজে বের করছিলাম না। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ব্যর্থতা, আমার সবচেয়ে বড় ভুলের জায়গা। আপনি যখন কাজ খোঁজার চাইতে নিজেকে ইমপ্রুভ করা নিয়ে ব্যস্ত থাকবেন, আপনি মেন্টাল প্রেশার আপনি পড়বেন না। কেন পড়বেন না? ধরো আমি তখন যদি নানান মানুষের কাছে না গিয়ে এসব কথা না শুনে আমি যদি নিজের উপর সময় ইনভেস্ট করে, নিজের ভুলটা কোথায়, কেন ফিল্ম 2টা করে আমার কিছু হইল না, এইগুলো যদি আমি ভেবে আমার ভুলটা আমি বের করতাম, তাহলে হয়তো আমার অন্য কিছু হইতে পারতো, কিন্তু সেটা আমি করিনি। দেন জার্নি গেল, ফার্স্টেশনের মধ্যে আসছেন, এইবার আপনি মানে কি ভাবলেন যে নাটকের দিকে ব্যাক করবেন, আসবেন? না, তখন আমি আমার 14-15 দিকে আমি আরেকটা ফিল্মও করেছি, সেই ফিল্ম কবে রিলিজ হবে জানি না। প্রডিউসার আল্লাহ তাকে জান্নাত নসিব করো, আচ্ছা, তিনি মারা যায়, তো ফিল্মটা আটকে আছে। তো এটা আরও করেছিলাম অনেক আগে। সেই ফিল্ম করার পরে আমার এর মধ্যে বাবা মারা যায়, ফ্যামিলি ক্রাইসিস অনেক ছিল। বাবা মারা যাওয়ার পরে আমি প্রায় 16 থেকে ধরে 2000
19 পর্যন্ত আমি একদমই কাজ টোটাল অফ করে দিই, কোনো কাজ আমি করিনি। আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার ট্রাই করেছি, ফ্যামিলির পাশে ছিলাম, ফ্যামিলিকে নিয়ে চিন্তা করেছি, বাইরের কোনো কাজকর্ম আমার করা হয়নি। ওই এখন যে ধরেন আপনার পাইপলাইনে যে সিনেমাটা তো রিলিজ পায়নি, একটা টাইম দিন চলে গেছে অলরেডি, এই প্রজেক্টটা কেমন, কি মনে হয় যে এখন রিলিজ পাইলে ওটা কোনো ওয়ার্কআউট করবে? একদমই ওয়ার্কআউট করবে না। দেন আপনি কি নাটকের কাজ তখন ভাবলেন যে আমি আর সিনেমাটা না, তখন সিনেমার জন্য তো টুকটাক তখনও ট্রাই করেছি, নাটকে আসার আগে ট্রাই করেছি, কিন্তু হয়ে ওঠে নাই। মানে সমস্যাটা কি, ভালো প্রজেক্ট কি তখন হচ্ছে না? এখন তো অনেক ভালো ভালো প্রজেক্ট হচ্ছে। বা ভালো প্রজেক্ট করার জন্য আপনাকে মেধাবী হতে হবে, আপনার জানাশোনার জায়গা থাকতে হবে, তা নাহলে একটা ভালো প্রজেক্টে কেন আপনাকে কাস্ট করবে? আপনার নিজের খামতির জায়গা থেকে অবশ্যই আমার খামতি ছিল তখন। আমি তখন অ্যাক্টিং সম্পর্কে জানতাম না, আমার অ্যাক্টিং সম্পর্কে যে কাজটা করতে চাই সেটা সম্পর্কে আমি একদমই জানি না, আমার কোনো অভিজ্ঞতা নাই। ভালো প্রজেক্টের জন্য যদি আমি দৌড়াইও, 10টা ডিরেক্টরের কাছে যদি আমি যাইও, তাতে কি লাভ হবে? তারা আমাকে কেন নিবে? বুঝতে পারছি। তারা অবশ্যই তাদের কাজে অবশ্যই দক্ষ একজন অভিনেত্রীকে নিবে, তাই না? তো তখন আসলে হয়ে ওঠে নাই, কিন্তু তখন পর্যন্ত আমি আমার ভুলটা ধরতে পারিনি। এটা থাকবে, এটা মানুষের থাকেই বা মিলায়। মানুষ হয়তো কেউ করতে করতে শিখে অথবা শিখে করতে আসে, দুই রকম জিনিস। দেন আপনি নাটক, আমরা এবার একটু সামনের দিকে আগাই, কারণ আমরা একটু আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। নাটক শুরু হইলো। হ্যাঁ, তখন আমি 2020 সাল থেকে নাটকে ট্রাই করছিলাম। আচ্ছা, আমি টুকটাক নাটক করি। তখন আমি একটা অডিশনের জন্য একটা চ্যানেলে যাই। আমি চ্যানেলটার নাম না বলি, একটা চ্যানেলে যাই। সেখানে আমি কয়েকবার অডিশন দিয়েছি, তো সেখানে আমি ফেল করেছি, আমাকে পরে আর ডাকা হয়নি। তো আমার যিনি গুরু, তার সাথে আমার সেখানে পরিচয় হয়। তো আমি তখন তাকে বলি যে আমি তো আসলে অনেক দিন যাবত ট্রাই করছি, আমার তো হচ্ছে না, আসলে আমি বুঝতে পারছি না। তখন আমি তাকে মানে ক্ষোভ প্রকাশ করে বলি যে এত বড় বড় অভিনেত্রীরা ভালো ভালো সিনেমা করছে, আমাদের নিয়ে কেন কাজ করছে না, আমরা কেন সুযোগ পাচ্ছি না? এটা আমি তাকে ক্ষোভের জায়গা থেকে বলি। তখন সে আমাকে একটা আক্রমণাত্মক একটা কথা বলে ফেলে যে তোমাকে কেন নিবে, হু আর ইউ, তুমি কি? তাদের জায়গায় যে নিজেকে ভাবছো তুমি, একবার নিজেকে আয়নায় দেখো তো। তারা যে কাজটা করছে সেটা সম্পর্কে তারা যেইটা জানে, তুমি কতটুকু জানো? সেই একটা কথা আমার মেন্টাল জায়গা একদম চেঞ্জ করে দেয়, এলোমেলো করে শুনতে দেয়। খারাপ, কিন্তু অনেক বড় বিষয়। মানে খুবই বাজেভাবে সে আমাকে বলেছে যে তুমি কে ভাই, তুলনা করছো, তুমি কে? তার যে চেষ্টা, অভিনয়ের পেছনে তার যে দক্ষতা, ক্রাফট এত উন্নত, মানে ক্রাফট বলতে দর্শক নাও বুঝতে পারে, তার অভিনয় এত ভালো। তোমার কি সেই গুণ আছে? আমি না, এটা খুবই এত বাজেভাবে সে আমাকে বলেছে। আমি তখন রিসিভ নাই করতে পারতাম, কিন্তু আমি না রিসিভ না করে পারলাম না। আমি তখন বাসায় যাই, এলোমেলো হই, যে আসলে আমি তো জানি না কোনো কিছু, আমি নাচ শিক্ষা বসে আছি, আমি অভিনয়টা সম্পর্কে জানি না, তাহলে কেন মানুষ আমাকে ভাই কাস্ট করবে? ভাই কেন আমাকে? আমি এতদিন কিছু করতে পারি না। হোয়াট ইজ মাই সেলিং পয়েন্ট? আমি গুড অ্যাক্টর, দেন আমি শো করতে পারছি যে ভাই আমি ভালো অ্যাক্টিংটা বুঝি বা অ্যাক্টিংটা করতে পারি, দেন কেউ না কেউ আমাকে নিয়ে ড্রাইভটা দিবে বা সুযোগের জায়গাটা তৈরি হবে। আমি যদি অভিনয়টা জানি, আমি যদি 10টা ভালো কাজ করি, ভালো কাজ না, আপনি যদি ছোট ছোট ক্যারেক্টারও করেন, আপনি যদি ভালো অভিনয় করেন, আপনি 10 জনকে শো অফ করতে পারবেন এই যে আমার অ্যাক্টিং, আমি এটা করেছি। ওকে, দেন তখন আমি তাকে ফোন করলাম, যাকে আমি গুরু ভাবি। আমি বললাম যে ভাইয়া, আমি অভিনয়টা শিখতে চাই, আমাকে আপনি বলেন যে আমি কি করতে পারি। তখন সে আমাকে অনেক সাজেস্ট করে, এটা করো সেটা করো। তখন আমি আসলে অভিনয়টা শেখা শুরু করি। 1 বছর পুরো গ্যাপ দিই, 6 মাস। আমি 6 মাস লাগলো যে আগের এই মুশিকদার আর এখন কাজ জানার চেষ্টা করছি। দেখেন, মজার বিষয় হচ্ছে একটা একটা মজার বিষয় যে মানুষ যত বেশি শিখবে তত বেশি জানবে এবং তত কম মানবে। আপনি যখন জানা শুরু করবেন, আপনি 10টা মানুষের কথা কেন শুনবেন? যদি তারা ভালো বলে সেটা আপনি রিসিভ করবেন, কিন্তু যদি তারা রং বলে আপনি তার ধারে কাছে যাবেন না। নিজেই বুঝতে মিলাতে পারবেন যে এটা আসলে দিস ইজ মানে হোয়াট ইজ রং আর হোয়াট ইজ রাইট। এক্স্যাক্টলি। দেন আমি যখন 6 মাসের কোর্স করি, আমি যখন অভিনয় শিখি, তখন আসলে নিজেকে আমি অন্যভাবে আবিষ্কার করলাম। নাটক শুরু করলেন, অ্যাক্টিং শেখা শুরু করলেন, শেখার জায়গাটা থেকে একটু। আমি তখন 6 মাসের অ্যাক্টিং এর কোর্স করি,
দেন তারপর আমার নতুন জার্নি শুরু হয়, তখন আমি নায়িকা ফেঁকে সব বাদ দিছি। আমার নায়িকা হওয়া লাগবে না, আমি নায়িকা হতে চাই না, আমি এবার হতে চাই একজন ভালো অভিনেত্রী। ওকে, ভেরি গুড। দেন আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। দেখেন, অনেক ডিরেক্টরের ক্ষেত্রে আসলে যখন একজন নতুন নায়িকা আসে বা নতুন মেয়ে আসে, তখন তাকে নায়িকা দেওয়াটা আসলে ইজি হয় না। ইজি হয় না, কিন্তু তার কাছে অনেক অপশন থাকে, বান্ধবীর ক্যারেক্টার, ভাবির ক্যারেক্টার, বোনের ক্যারেক্টার। তো আমি তখন সবার সাথে যোগাযোগ করলাম যে ভাই আমি আসলে নাটক করতে চাই। তখন তারা আমাকে বললো আচ্ছা ঠিক আছে আপু, আমি তো আসলে, আমি বললাম যে ভাই আমার লিড নায়িকার দরকার নেই ভাইয়া, আপনি আমাকে করেন, ভালো ক্যারেক্টার দেন যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে। দেন আমি তখন 2020-এ শুরু করলাম, এই ভাবির ক্যারেক্টার করেছি, বান্ধবীর ক্যারেক্টার করেছি, বোনের ক্যারেক্টার করেছি। তখন করার পরে সেটে যখন গেলাম, তখন তারা বললো আপনি আপনি এই ক্যারেক্টার কেন করছেন? হ্যাঁ, লুকস টুকস মিলা সিনেমা, আপনি দেখতে এত সুন্দর। তারা কি জানতো যে আপনি সিনেমা থেকে এখন? আমি কাউকে বলি নাই, কারণ ওইটা আমি বেচতে চাই নাই, ওটা বেচার কিছু নাই ভাই। না, আপনি তো নায়িকা করতে পারেন, আপনি নাটকে নায়িকা হতে পারেন, আপনি কেন এগুলো করছেন? আমি তাদের কথা কানে নেইনি, বলে আপনি দারুণ অভিনয় করেন। এরকম করতে 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 এইবার আপনি রেজাল্ট পাওয়া শুরু করলেন, তাই তো? এইবার আমি রেজাল্ট, এতদিন আমি আসলে রেজাল্ট পাইনি, কিন্তু এইবার আসলে তখন মানুষ আমি যখন কাজটা শিখেছি, তখন আসলে মানুষ আমাকে ডাকা শুরু করেছে। নোটিস করলো যে মুশিকদার এখন ভালো অভিনয় করছে, Exactly. বা আপনি যখন অ্যাক্টিংটা করছেন তখন আপনি রিফ্লেকশনটা দেখতে পান। ডেফিনেটলি, মানে একজন যে ভালো অভিনয় করে, কো আর্টিস্ট বলেন, তার সেট থেকে সে রিফ্লেকশনটা ওখানেই পাই আমরা। আপনি যে ডিরেকশনে কাজ করি তো জানেন, মানে তো বলছি আর কি। দেন স্টার্ট হইলো ভাবি পোর্শন, ইম্পর্টেন্ট ক্যারেক্টার শুরু করলেন। ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো তখন করছিলাম। দেন আবার অনেক ভাবনাও ছিল যে নায়িকা করছি না, ওকে ফাইন, কিন্তু যে চরিত্রটা করছি সেটা যাতে গুরুত্বপূর্ণ হয়, যাতে এই কাজটা করার পরে আমাকে 10টা ডিরেক্টর আরও ঢাকে। দেন এরকম করে কাজ শুরু করলাম। দেন আমার সামওয়ান এক প্রোডাকশন থেকে আমাকে ডাকার পরে বলতেছে যে আমরা এরকম একটা নতুন চ্যানেল শুরু করব, আপনি এরকম একজন কো আর্টিস্ট আছে, তার সাথে অভিনয় করবেন কিনা, লিড ক্যারেক্টার। তখন আমি বললাম যে হ্যাঁ, সমস্যা নেই। আমি দেন তখন লিড ক্যারেক্টার করা শুরু করলাম। এই যে লিড ক্যারেক্টার করা শুরু করলাম, আমার কিন্তু এই পার্শ্ব চরিত্রগুলো আমার কিন্তু বেশি দিন করতে হয়নি। আচ্ছা, আমি যখন জানাশোনা শুরু করলাম, তখন আমার আর পার্শ্ব চরিত্রগুলো করতে হয়নি, তখন আমার লিড ক্যারেক্টার করতে হয়নি আপনার ট্রেনিংটার কারণে। এক্স্যাক্টলি, যখন শিখে আসবেন, আমি একটা কাজ জানি, সো আপনি কাজ জানলে আপনি আর্নিং শুরু হবে, দেন আপনার ওই টাইমটা কম লাগলো, দেন এদিকে আপনার লিড হিসাবে জার্নিটা শুরু হয়ে গেল। দেন লিড হিসেবে কাজ করা আমি শুরু করলাম। তখন আমার কাজ আসতেছে, কাজ করতেছি, কিন্তু ততক্ষণে দর্শক আমাকে চিনছে না, বা এরকম কোনো কাজ আমার হয়নি। পরে আমার ফার্স্ট যে নাটক দিয়ে আসলে দর্শক আমাকে চেনা শুরু করলো, সেটা হচ্ছে অ্যাকশন ভার্সেস রিয়াকশন। অ্যাকশন ভার্সেস রিয়াকশন প্রথমে আমি করতে চাইনি। আমাদের আনোয়ার ভাই ডিরেক্টর। হ্যাঁ, আমার আনোয়ার ভাই ছিল ডিরেক্টর। ওই কাজটা আমি আসলে করতে চাইনি, আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে করবো, ভালো হবে কি হবে না। তখন একটু অর্থনৈতিক ক্রাইসিসে আমি ছিলাম, আমার একটু টাকা পয়সার প্রয়োজন ছিল, তখন ভাবলাম যে কাজটা করি। দেন কাজটা করার পরে আল্লাহর কি ব্লেসিং, রহমত ছিল, তখন দর্শক আমাকে, এই ইমু শিকদার নামে কাউকে দর্শক চেনা শুরু। দেন একের পর আপনি অনেক ভালো হ্যাঁ, একের পর এক আমি অনেক ভালো ভালো কাজ করা শুরু করলাম। এইটা তো একটা জার্নি গেল, ইন্ডিভিজুয়াল হইলেন, মানুষ এখন চিনল। এইবার আসি নাটকের ক্লাসের জায়গা। অনেকে আপনাকে বলে পুবাইলের মেহেজাবি। হ্যাঁ, মানে গ্রাম ক্যারেক্টার বা লাইক ধরেন হচ্ছে একটু ডিফারেন্ট ক্যারেক্টারের, সেই জায়গা থেকে মেহজাবিন আপুর সাথে আপনাকে কেউ তুলনা করে। সেটা হয়তো ব্যঙ্গাত্মকভাবে অর্থ হইতে পারে, সেটা বেটার জায়গা থেকে হবে। এটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, আপনি যেটা শুনছেন সেটা আমার কান পর্যন্ত পৌঁছায়নি, কেউ আমাকে কখনো বলেনি। যদি এটা হয়ে থাকে, আমি বলবো যে এক একটা মানুষ তো ভাই এক এক রকম। আমরা মানুষের ভালোটা নিয়ে যতটা না কথা বলি, তার খারাপটা নিয়ে আসলে, সে খারাপ না করলেও ধরেন তার খারাপটা নিয়ে আসলে বলতে চেষ্টা করি। তো কে কি বললো, না, আমি দুইটা দিক দেখছি। একদিক দেখতেছি আপনাকে ব্যঙ্গাত্মক ভাবে বলছে, একটা পজিটিভ ভাবে আমি দেখতেছি। তার মানে সে ভালো অভিনেত্রী, এবার সে গ্রামের ক্যারেক্টার করুক, এবার সে বস্তির ক্যারেক্টার করুক, এবার সে আরবান প্রপার্টি নিয়ে কাজ করুক, সেইটা। এখন এইটা একটা গেলাম, এখন তো একটা ভিউ কাউন্ট করে। সেই ভিউয়ের জায়গা থেকে আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে অলিখিতভাবে হয়তো অনেকে ডিক্লেয়ার করবেন আপনার কলিগরা, সেখানে ছেলেদের প্রায়োরিটিটা সবচেয়ে বেশি। আমাদের এখানে 90% কাজ হয় ছেলে কেন্দ্রিক,
10% হয়তো মেয়েদের উপরে গল্প নির্ভর করে হয়। এইটাকে আপনি কিভাবে ভাবেন যে ছেলেদের উপরেই বেশি গল্প হচ্ছে, সেখানে আপনারা যারা মেয়েরা কাজ করছেন সেখানে আপনারা কি সেই 50-50 সুযোগ পাচ্ছেন নাকি সেম সুযোগটাই পাচ্ছেন আপনারা? ধরেন ছেলেরা বেশি সুযোগ পাচ্ছে, তাদের উপর গল্প তৈরি হচ্ছে, তারা কাজ করছে, তারা নিজেদেরকে প্রুভ করেছে, সেরকম তারা কাজ করছে। আমরা মেয়েরা না না, আমি সেটা বলতে চাই না। আমি ধরেন অনেক ছেলেদের মধ্যেও সবাই যে স্টেবল, সবার যে ভিউয়ের জায়গাটা, ব্যবসায়িক জায়গাটা স্ট্রং, একদমই না। ওখানেও একটা জার্নি আছে। ইন্ডাস্ট্রিতে অনেক ছেলে আছে, অনেক মানে হিরো ক্যাটাগরির লোকজন আছে, সবাই যে সেলফ ভ্যালুর জায়গা অনেক আগানো, একদমই না। কিন্তু ধরেন একটা ছেলে কেন্দ্রিক গল্প মিলায় বা হয় না যে আমরা এখন বলি যে ছেলে মেয়ে অনেকটাই পরিপূরক, সেই জায়গাটায় মিলায়, সেইটা আপনি কেমন ফিল করেন বা কাজের ক্ষেত্রে সেটা ফিল করেন কিনা যে না একটা হিরো যেরকম 10টা বেশি কাজ আসতেছে, 10টা বড় বড় প্রোডাকশন হাউস থেকে কাজ আসতেছে, সেইটা সাপোর্ট আপনি পাচ্ছেন কিনা? ভাই সেটা তো ধরেন ইন্ডাস্ট্রিতে একজনকে দিয়ে চলে না, ইন্ডাস্ট্রি চলে 10 জনকে দিয়ে। ওকে, আপনি যে ছেলেদের কথা বললেন তারা বেশি কাজ করছে, তাদের উপর গল্প হচ্ছে, তারা নিজেদেরকে প্রমাণ করেছে বলে হচ্ছে, আমরা মেয়েরা প্রমাণ করতে পারিনি বলে হয়নি। না, এখন এই ক্ষেত্রে আবার ধরেন যদি আপনি ওইভাবে সবাই যদি এখানে কিছু প্রবলেমের জায়গা আমার কাছে মনে হয়েছে, আপনি ধরলেন যে একটা হিরো এরকম আমি নায়িকা হয়ে থাকলাম না, কিন্তু তাকে আবার সাপোর্ট করলাম না, সেই ক্ষেত্রে আবার ধরেন নায়কের বা ওই সারাউন্ডিং এর প্রোডাকশনে তো পছন্দের জায়গাটা পড়ে যাচ্ছে, সেইটা ম্যাটার করে কিনা কাজ পাওয়ার ক্ষেত্রে। যে আচ্ছা আমি এটা বলবো, আমি এটা করবো, তখন তো আমার কাজ কমে যাবে। এরকমটা আমাদের ইন্ডাস্ট্রি থেকে ফেস করছেন না খালি শোনা পর্যন্তই আছে? না, মাঝে মাঝে তো আমি ফেস করেছি। সিম্পল একটা বিষয় ভাই, আপনি যদি ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে চান, আপনি যদি বেটার কাজ করতে চান, আপনার কিছু মানুষ তো আপনার থেকে সাইড হবেই, কারণ তাদের সাথে মতাদর্শ আপনার মিলবে না, তাদের ভাবনার সাথে আপনার মিলবে না, তারা আপনাকে যেটা প্রস্তাব দিবে সেটা আপনি গ্রহণ নাই করতে পারেন। তো আপনি এখন সিম্পল একটা বিষয় ধরেন, আমি যদি চাই যে ইন্ডিভিজুয়ালি দাঁড়াবো, তাহলে আমাকে সেভাবে স্ট্রাগল করতে হবে। এখন সেটার কারণে আমার অনেক বাধা আসতে পারে, কিন্তু এই বাধাটা সাময়িক। সেটা যখন একবার ইনশাল্লাহ অতিক্রম কেউ করে ফেলবে, তখন এই বাধাটা তখন বাধা থাকবে না। আফটার সাকসেস কি মনে হয় যে স্ট্রাগল, একজন শিল্পীর জীবনে স্ট্রাগল কি শেষ হয় আসলে, নাকি স্ট্রাগল করতেই হয় সবসময়? শুধু শিল্পী কেন, বেঁচে থাকা পর্যন্ত একটা মানুষকে স্ট্রাগল করতে হয়। আপনার যদি টাকা পয়সা বাড়ি গাড়িও থাকে ভাই, আপনার স্ট্রাগল করে যেতে হবে। ওকে, সেটা হয়তো আপনি টাকার জন্য করছেন না, কিন্তু ভালো কাজের জন্য স্ট্রাগল করছেন। আপনার হয়তো খাবার দাবার সবকিছু পরিপূরক, কিন্তু আপনার মেন্টাল শান্তি নাই, সেটার জন্য আপনি স্ট্রাগল করছেন। এখন আপনি একটা টাইম গেল, একটা জায়গায় পৌঁছেছেন, মানুষ আপনাকে চিনতেছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে যেই যদি আমি বলি, এটা হয়তো আমার অনেক এটা নিয়ে কথা হবে যে এ কোয়ালিটি, বি কোয়ালিটি, সি কোয়ালিটি ধরলাম। সর্বোচ্চ বাজেটের কাজ তো একটা আমাদের এখানে আসেই, সেটা ধরেন আমি ধরে নিলাম 8 থেকে 10 লাখ টাকা, 4 থেকে 5 লাখ টাকা, 1.5 থেকে 2 লাখ টাকা। এবার এই যে বড় প্রোডাকশনগুলো, বড় বাজেটের প্রোডাকশনগুলো কি আপনার কাছে আসতেছে, বা সেটা কি আসতেছে না? মানে ওই যারা ওই রকম বড় প্রোডাকশন, সেসব হিরোদের সাথে আপনার কাজ হচ্ছে না কেন? তাদের সাথে আমার কাজ হচ্ছে না কারণ আমি ওই সার্কেলের না, এক। দ্বিতীয়ত হচ্ছে আমি চেষ্টা করছি আমার ভালো জায়গা, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা বেস্ট দেওয়ার জন্য। তাদের সাথে আমার হয়তো যোগাযোগ হয়ে উঠছে না, কিংবা তারা হয়তো আমাকে চিনছে না, হতে পারে সেটা। আপনি যখন দেখুন সর্বোচ্চ জায়গায় না যাওয়া পর্যন্ত, কিন্তু এদের মধ্যে তো ধরেন দেখা যায় যে হুট করে একজন নতুন মেয়ের সাথেও তো অনেক বড় বড় হিরো কাজ করে না? হ্যাঁ, তখন সেটা ফিল হয় কিনা যে আমি কাজ করছি এতদিন ধরে, আমাকে মানুষ চিনে, সো আমিও একটা বেটার সুযোগে ডিজার্ভ করি। আমি সত্যিটা বলি, আপনি যদি বেটার সুযোগ, আপনি স্কিপ করতে চাইলে করতে পারেন। না, একদমই না, কারণ এটা এই ব্রডকাস্টটা সবাই দেখবে এবং এটা ইম্পর্টেন্ট। আমরা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, আমি একটু বলি, ছোট্ট একটা ইন্ডাস্ট্রি বলি যে আমরা সবাই সবার, আসলে কিন্তু আমার কাছে মনে হয় না সবাই সবার। এখানে কোনো নো ফ্রেন্ডস, নো গার্জিয়ান, কাজ শেষ হয় চলে আসে। যদি আপনার জায়গাটা অনেক উপরে থাকে, আপনাকে সবাই তেল দিবে, যদি উপরে না থাকে তাহলে কেউ তেল দিবে না। তো আছে না যে আমি কিছু আর্টিস্ট দেখি, আমি খুবই যোগ্য লোকের সাথে কাজ করি, কিন্তু দেখি যে কিছু আর্টিস্ট অযোগ্য আর্টিস্টের সাথেও কাজ করে। সেই জায়গাটা কিভাবে দেখেন? সেটা তাদের পারসেপশন। সেটা আপনার খারাপ লাগে কিনা? আমার একদমই খারাপ লাগে না, কারণ আমি তাদের মতো করে ভাবি না। আচ্ছা, আমি যদি এইটা ভাবি যে একটা নতুন মেয়ে আমার থেকে বেটার অভিনয় করছে না, কিন্তু সে বড় বড় নায়কদের সাথে কাজ করছে, আমি কেন কাজ করতে পারছি না, সেটা তারা জানে কিভাবে করছে কিভাবে করছে না, কিন্তু আমি করতে পারছি না। এক,
তো ধরেন অনেক বেটার প্রজেক্ট, বেটার বাজেটের প্রজেক্টে অনেক নতুনরাও হুট করে চান্স পেয়ে যাচ্ছে, সেইটাকে আপনি কিভাবে দেখেন? কে কিভাবে চান্স পাচ্ছে বা কে কিভাবে কাজ করছে ভাই সেটা আমি জানি না, কিন্তু ধরেন এরকম যদি অজ্ঞ কোনো ব্যক্তি সেই প্রজেক্টগুলোতে চান্স পেয়েও থাকে, সেটা একটা দুইটা তিনটা বা চারটা করছে, কিন্তু কোনো দক্ষ একজন অভিনেত্রী, আমি নিজের কথা বলি, আজকে ভালো কাজে হয়তো আমি সুযোগ পাচ্ছি না, কিন্তু আমার ভেতরে যদি সত্যি কোয়ালিটি থাকে, টুডে আর টুমোরো আমি তো ঠিকই সুযোগটা পেয়ে যাব, সময়ের ফের মাত্র। মানে তখন তো আবার এরকম হবে না যে আপনি অনেক বেশি যোগ্য হয়ে গেলেন, তখন অযোগ্য একটা ছেলেরে নিয়ে আপনার সাথে কাজ করলেন? না না না, সেটা আবার রং হবে, সেটা আবার রং হবে। আপনি যদি যোগ্য হন, অবশ্যই যোগ্য কাউকে নিয়ে কাজ করা উচিত, এটা আমার কাছে মনে হয়, তখন কাজটা ভালো হয়। না, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যখন বেশি যোগ্য হয়ে যায়, তখন যোগ্য সে আবার অপোজিট যোগ্যকে তখন ভয় পায়, তখন সে অযোগ্যকে বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। এনিওয়েজ, এই যে এখন তো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনলাইন, টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কাজ করা হচ্ছে না কেন? এখন করা হচ্ছে না, ইনশাল্লাহ সামনে দর্শক আমাকে দেখতে পাবে। আরেকটা প্রশ্ন, আসলে এটা করবো কিনা, যাই হোক, সেটা আমরা অন্যদিকে যাই। অনেকক্ষণ কথা বললাম, বেশ ভালো লাগলো। থ্যাংকস ফর কামিং হিয়ার। অ্যান্ড একটা লাস্ট, আপনার দর্শকদের জন্য আপনি যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমি মুশিকদার হয়েছি আপনাদের কারণে, আপনাদের ভালোবাসা হয়েছি। আমার বেশ কাজ আপনারা দেখতে পছন্দ করেন এবং প্রশংসা করেন, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে ভালো ভালো কাজ করার। ঠিক আছে, ভালো থাকবেন। এখানে আসছেন, আমরা খুবই আনন্দিত। ওকে দর্শক, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত জানানোর জন্য আমরা ডেসক্রিপশনে ইমেল আইডি দিয়ে দিব। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা নতুন নতুন পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল।